হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত জুলাই গণ অভ্যুত্থানের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খান আলামী। আমাদের সঙ্গে আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। নিশ্চয়ই ভালো আছেন? আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানে একক ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই যে হাজারো মানুষের রক্ত, এর মাঝে আমরা যতটুকু তথ্য জেনেছি 142 জন ছাত্রদলের নেতাকর্মী প্রাণ দিয়েছেন এই ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পতন করার জন্য। তো সেই সময়কার স্মৃতিগুলো যদি একটু বলেন আমাদেরকে। ধন্যবাদ। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে অবশ্যই একক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের যারা নেতৃত্বে ছিল সমন্বয়করা, তাদের সাথে এবং অপর বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সাথে আমরা যেভাবে সমন্বয় করেছি, ঠিক একইভাবে আমরা নিজেরা রাজপথে থেকে আমাদের সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের যে সকল নেতা কর্মী ও সমর্থক রয়েছে, তাদেরকে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার পাশে থেকে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে সফল করার চেষ্টা করেছিলাম। তো আমাদের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রদলের আমরা কোনো ব্যানার ব্যবহার করিনি, এই কারণে যে এটি আমাদের একটি সাংগঠনিক সিদ্ধান্ত ছিল এবং এই সিদ্ধান্ত হয়েছিল আমরা জুন মাসেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর 1 জুলাই 2024 যখন বৈষম্য বিরোধী ছাত্র এই কোটা সংস্কার ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যানার সংগঠিত হলো, সেই ব্যানারের নেতৃত্বেই ছাত্রদল এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমরা এই বৈষম্য বিরোধী ব্যানারে এটা ব্যতীত আমরা নিজেরা কোনো ব্যানার ব্যবহার করিনি। সেই ব্যানারে থেকে আমরা ছাত্রদলের শীর্ষ পর্যায় থেকে বারবার বলেছি, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে সকল জুনিয়র পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছে, সমর্থক রয়েছে, তাদেরকে নিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লাইনে থেকে হলো এই আন্দোলন সফল করতে হবে। শুরুতে যেটা হয়েছে যে 1 জুলাই 2024 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার গঠিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই একটি কমিটি গঠন হয়, এটি স্বাভাবিক প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়ায় কিন্তু ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মীরা ছিল, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, কিন্তু পরবর্তীতে নাহিদ, আসিফ সহ তারা আমাদের সাথে সমন্বয় করেছে যে ভাই এটি আমরা এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি যেখানে এটা যেন শুরুতে রাজনৈতিক ট্যাগ দিতে যেন না পারে। তো আমরা মেনেছি। আমরা কিন্তু বলি নাই যে আমাদেরকে এটা দিতে হবে, এই সমন্বয়কে সামনে সারিতে আমাদেরকে দিতে হবে, এরকম কোনো দর কষাকষি কিংবা প্রেশার ক্রিয়েট আমরা করি না। আমরা বলেছি ওকে, নো প্রবলেম। আমরা সেটা মেনে নিয়েই কিন্তু আমরা 7 জুলাই যে বাংলা ব্লকেট 7 জুলাই 2024 যে বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে, সেই কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, সফল করেছে। 15 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম হামলা চালায় সন্ত্রাসী ছাত্রলীগ এবং এই হামলা সরাসরি লক্ষ্যবস্তু করা হয় নারী শিক্ষার্থীদের এবং এমনভাবে হামলা করা হয় যে বেশ কিছু নারী শিক্ষার্থী মানে অঙ্গহানি হয়ে যায়। তো সেদিন কিন্তু এই 15 জুলাই ছাত্রদলে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আসিফ এবং নাহিদের সাথে আমার ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার কথা হয়েছে। যখন নাহিদ 71 হলে একটা আটকা পড়া অবস্থায় ছিল, তখনও আমাদের সহযোগিতা চেয়েছে, আমাদের সাথে কথা বলেছে, আসিফও কথা বলেছে। তারপর সে আসিফের আহ্বানে রিকোয়েস্টে আমরা কিন্তু ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাওন এবং সাংগঠনিক সম্পাদক ইমনের নেতৃত্বে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নেতাকর্মী ছিল, ঢাকা কলেজের ছিল, এরকম প্রায় শতাধিক যারা জীবনের ঝুঁকি নিয়ে সেদিন সন্ধ্যা থেকে রাত অবধি এই শহীদুল্লাহ হলের সামনে পাহারা দিয়েছে। ছাত্রলীগ আসলে তাদেরকে খালি হাতেই তাদেরকে প্রতিরোধ করতে। একটু জানতে চাইবো যে আপনি বললেন যে 25 জুন আপনারা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আন্দোলনটি হচ্ছে সেটির সাথে আপনারা থাকবেন এবং সেটি হচ্ছে যে নিজেদের নামে নয়, যেহেতু এর আগেও আমরা দেখেছি নানান আন্দোলন সংগ্রামকে নানান ধরনের ব্লেম দিয়ে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা ছিল। তো সেই জায়গায় আপনারা যারা পরিচিত মুখ ছিলেন, ধরেন ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে আরও যারা গুরুত্বপূর্ণ সুপার 5-এ থাকেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা পরিচিত মুখ,
তাদের রোলটা কিভাবে প্লে করবেন সেই চিন্তাটা কি ছিল আপনাদের? একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল যে ব্যানার ছাড়া আন্দোলন। তো সেটি আমাদের মাননীয় তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থিতিতেই আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিই যে না, এই একটি আন্দোলন, কারণ 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের আমাদের একটি অভিজ্ঞতা ছিল, সেই আলোকে আমরা মেনে নিয়েছি যে না, আমরা এই আন্দোলনটি অবশ্যই এই নিরপেক্ষ ব্যানার থেকে আমরা করব। শুধু তাই নয়, যেদিন 8 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 65 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো, সেই কমিটির আগে বাংলা ব্লকের কিংবা কর্মসূচিতে যখন মাইক নিয়ে ছাত্র দলের নেতাকর্মীরা রাজু ভাস্কর্য বলেন কিংবা শাহবাগে গিয়েছে, তখনও সমন্বয়ক কিংবা সামনের যারা ছিল তারা বলেছে যে ছাত্র দলের নেতাকর্মী অলওয়েজ যেন স্টেজে কিংবা সম্মুখভাগে যেন না থাকে, তারা একটা নির্দিষ্ট সময় যেন থাকে। যে কোনো একটা আন্দোলন সংগ্রাম হবে, সেখানে তৎকালীন সময় তো শিবির স্বাভাবিকভাবে গুপ্ত ছিল, শিবিরকে কেউ চেনে না, তাদের কোনো নেতাকর্মী আদৌ আছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীরা অবগত ছিল না। সেহেতু একমাত্র ছাত্র সংগঠন ছাত্রদল যারা লিডিংয়ে থেকে নেতাকর্মী নিয়ে একটি আন্দোলনের সম্পর্ক করে থাকার যোগ্যতা রাখে। তো আমরা তাদের সিদ্ধান্তগুলো আমরা মেনে নিয়েছি। তো আমরা এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ব্যানার রেখেই আমরা এই আন্দোলন অংশগ্রহণ করব। এই আন্দোলনের যে টার্নিং পয়েন্ট বলা হয় যে 16 জুলাইকে, সেই 16 জুলাইটাকে আসলে ছাত্রদল কিভাবে মোকাবেলা করেছে কিংবা কীভাবে ডিল করেছে? 16 জুলাই 2024 ছাত্র দলের একটা আনুষ্ঠানিক কর্মসূচি ছিল এটা যে এই যে 15 জুলাই 2024 যে নৃশংস হামলাগুলো চালানো হলো, তার প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন নয়াপল্টন পার্টি অফিসে সকল মিডিয়ার উপস্থিতিতে ছাত্র দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা দেই, এই কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল সর্বাত্মকভাবে রাজপথে থাকে। এটা আমরা ওপেনলি ঘোষণা দেই। এক পর্যায়ে আমরা দুপুরের পরেই শুনতে পাই যে রংপুরে আবু সাইদকে হত্যা করা হয়েছে এবং চট্টগ্রামে কাছাকাছি সময়ে যে আমাদের চট্টগ্রাম কলেজের অন্যতম নেতৃত্ব ওয়াসিমকে গুলি করা হয়েছে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই স্পট ডেথ। তো আমরা স্বাভাবিকভাবেই এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা সারা দেশে আমাদের সর্বশেষ যে নির্দেশনা আবারও দিলাম, যেহেতু ছাত্র দলের একজনকে হত্যা করা হয়েছে এবং সন্ধ্যার পরে তো এটা মোটামুটি হয়ে গেল যে প্রায় 6 জনকে হত্যা করা হয়েছে। এটা মোটামুটি আমরা জেনে গেলাম যে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে 16 জুলাই 2024। আমরা স্বাভাবিকভাবেই আমাদের বুঝতে পারলাম যে না, এই হাসিনা এটার হত্যাযজ্ঞ চালাবে, এর আর কোনো অপশন নেই আন্দোলন দমানোর। সেহেতু আমরা সেদিন থেকে আরও 7 দিন আগে থেকে আমরা মোটামুটি বাসার বাইরে ছিলাম। তো আমরা সেদিন থেকে মোবাইল কিভাবে নতুন মোবাইল কেনা যায় আরও কয়েকটা, তারপর সিম নেওয়া যায়, এটা ইউজ করা যায়, এরকম নানাবিধ প্রস্তুতি নিয়ে আমি ড্যামরা লবণগুলি একটা জায়গা রয়েছে, সেখানে গিয়ে আমি অবস্থান নেই এবং আমাদের সাধারণ সম্পাদক এই নয়াপল্টন কাকরাইলের আশেপাশে একটি স্পটে অবস্থান নেয়। তারপর আমাদের এইভাবেই পরিকল্পনা করে আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে ভাগ করে দেওয়া হয়। এটি আমাদের ভাগ করে দিয়েছিলেন আমাদের তৎকালীন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যে আমাকে থাকতে হবে হলো যাত্রাবাড়ি ড্যামরা ওই সাইডটা আমাকে কাভার দিতে হবে। তো এইভাবে আমরা নিজেরা ভাগ করে নিই এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা অবগত করি যে আমরা এইভাবে ভাগ করে নিয়েছি। তখন তিনি বলেন যে সকল ইউনিটকে বলো যে কেউ যেন আউট অফ নেটওয়ার্ক না থাকে, সবাইকে নেটওয়ার্কে থাকতে হবে, সকল নেতাকর্মী নিয়ে যে যেখানে আছে সেখানে করতে হবে, তোমরা সেটা অবশ্যই মনিটরিং করো। এতে আমাদের খুব গুরুত্ব আরোপ করলাম এবং আমরা তারপরের দিন সিদ্ধান্ত নেন, বিশেষ করে আমাদের মাননীয় তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব বেশি সিরিয়াস ছিলেন যে মাঠে আন্দোলনে থাকতে হবে, ছাত্র জনতা নামবে, কিন্তু তার আগে ছাত্রদলকে নামতে হবে, যুবদলকে নামতে হবে, স্বেচ্ছাসেবক নামতে হবে, বিএনপি নামতে হবে। তো আমাদের সেদিন একটা জুম মিটিং হয়েছিল। তিনি খুবই প্রেশার ক্রিয়েট করেছিলেন যে এখানে সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে তোমাদের থাকতেই হবে, এ বিষয়ে কোনো ছাড় নেই। 18 জুলাই যেদিন আপনার কমপ্লিট শাটডাউন ছিল, সেই কমপ্লিট শাটডাউনের মাঝে আমার এটুকু আমি মনে করছি যে সর্বপ্রথম শান্তিনগর কাকরাইল হয়ে প্রধান বিচারপতি বাসভবনের সামনে হয়ে এখানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি বিশাল বড় মিছিল হয়েছিল, সেটা নেতৃত্ব আমি দিয়েছিলাম এবং আমার নেতৃত্বে সেখানে শান্তিনগর মোড় হয়ে কাকরাইল মোড় হয়ে প্রধান বিচার পর্যন্ত আমরা রুট ব্লক করে কাকরাইল মোড়ে এবং আমরা একটা বড় মিছিল করে যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, মৃত্যু ভয়কে উপেক্ষা করে ছাত্রদলের শত শত নেতাকর্মী সেদিন রাজপথ প্রতিক্রিয়া দেখেছিল। এটা ছিল 18 জুলাই, যেদিন কমপ্লিট শাটডাউন ছিল।
তারপর তো দুপুর থেকেই মোটামুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বেই আমি বলবো যে উত্তরা, রামপুরা, বাড্ডা এই এরিয়াগুলোতে হাজার হাজার ছাত্র জনতার ঢল নামে। একদিকে কারফিউ চলছে, আরেকদিকে ইন্টারনেট শাটডাউন। এই অবস্থায় আসলে এই আন্দোলনটাকে যে টিকিয়ে রাখার জন্য নিজেদের মধ্যে সমন্বয় করা, যোগাযোগ করা, এই জিনিসটা আসলে কীভাবে মোকাবেলা করেছে? আমরা স্বাভাবিকভাবেই অনেকগুলো 3-4টা সবাই মোটামুটি নতুন সেট কেনা, তারপর বিভিন্ন জনে মনে করেন বাসায় যারা কাজ করে, তারপর বিভিন্ন জন পরিচিত আননোন যে সিমগুলো রয়েছে সেই 6-7টা সিম কালেক্ট করে যার যার মতো অবস্থা নিয়ে নিয়েছে। অতঃপর আমরা সেই ডিরেক্ট নাম্বারে আমরা ঘুরে ঘুরে মোটামুটি কথা বলেছি। যে নর্মাল যে সেটগুলো রয়েছে বাটন ফোন, হ্যাঁ বাটন সেটগুলো আমরা ব্যবহার করেছি। আমাদের মাননীয় তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক নয়, পুরো বাংলাদেশের অধিকাংশ শীর্ষ নেতৃত্বের সাথে ডিরেক্ট নাম্বারে যোগাযোগ করেছে। শুধু আমরা দুজন না, আমাদের বিএনপি, ছাত্রদল, যুবদলের অধিকাংশ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যাদেরকে তিনি পেয়েছেন তাদের সাথে তিনি কথা বলেছেন, কথা বলে ইন্সপায়ার্ড করেছেন, নির্দেশনা প্রদান করেছেন। আর এখানে আরেকটা বিষয় হলো, আপনি 18, 19, 20 তারিখে পরে তো স্বাভাবিকভাবে নাহিদ, আসিফ সহ শীর্ষ যারা সমন্বয়ক ছিল, যাদের সাথে আমাদের সমন্বয়টা হচ্ছিল, তাদেরকে গ্রেপ্তার করে ফেললো। ডিবি হারুন তিনিও তো একটা স্টেটমেন্ট মানে প্রেশার ক্রিয়েট করে একটা মিথ্যা স্টেটমেন্ট নিয়ে জাতির সামনে প্রমাণ করার চেষ্টা করেছে। এই জায়গাটা যদি একটু বলি, যে এই যে একটা স্টেটমেন্ট আসলো 6 সমন্বয়কের উপস্থিতিতে, তারা বলল যে যেহেতু সরকার তাদের দাবি দাওয়া মেনে নিয়েছে, তারা আন্দোলনটি প্রত্যাহার করেছে। তো এই প্রত্যাহার করার পর ঘোষণাটি যখন সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে গেল, ছাত্রদলের কাছে কি মনে হয়েছিল? যে আন্দোলনটি শেষ হয়ে গেল, নাকি আসলে নতুন কোনো টার্নিং পয়েন্ট আছে? এখানেই তখন কি মনে করেছিল? এখানেই হলো আমাদের যে আন্দোলন সংগ্রামের দীর্ঘ সময়ের মানে অভিজ্ঞতা, এটি হলো ছাত্রদল এখানে ভূমিকা পালন করেছে। এই সব সমন্বয়ক মোটামুটি প্রেশার ক্রিয়েটের কারণেই অবৈধ সরকারের মতো করেই প্রেসক্রিপশন অনুযায়ী তারা বক্তব্য রাখছিল এবং মিডিয়াকে ফেস করছিল। সে সময় কিন্তু আমরা 1 সেকেন্ডের জন্য আমরা মনোবল হারাইনি, কারণ তৎকালীন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন, যেহেতু শতাধিক, কয়েক শত ছাত্র জনতা শহীদ হয়েছে, এই যাত্রায় এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নেই। তোমরা শুধু স্ট্রং থাকো, তোমরা তাদেরকে আশ্বস্ত করো, তোমরা তাদের সাথে কানেক্ট হও। সে বলেছিল যে তোমরা যারা সমন্বয়ক রয়েছে, যারা পরবর্তী ধাপে, তাদের সাথে কানেক্ট হয়ে বলো যে রাজপথে পুরো বাংলাদেশের যত বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সর্বশক্তি নিয়োগ করবে, কিন্তু এই আন্দোলন থেকে কোনোভাবেই উঠে যাওয়ার কোনো সুযোগ নেই। এই হাসিনার পতন ব্যতীত এখান থেকে এই আন্দোলন উজ্জ্ব হবে না। এটা কিন্তু তিনি তৎকালীন সময় দৃঢ় কণ্ঠে তিনি তার অবস্থান ব্যক্ত করেছেন। তিনি স্পষ্টই বলেছেন যে দফা 1 দাবি 1 খুনি হাসিনার বারবার এই শব্দটি তিনি বলেছেন। তো 30 জুলাই ঘোষণা হলো যে আগামীকাল 31শে জুলাই 2024 হাইকোর্টের সম্মুখে সহ ঢাকায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হবে। তো তখন আমরা মাননীয় তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও মিডিয়াতেও দেখলেন, আমাদেরকে অবগত করে বললেন যে ঠিক আছে। তিনি বললেন যে তুমি ব্যারিস্টার কায়সার কামাল ভাই, অর্থাৎ যিনি এখন ডেপুটি স্পিকার, ব্যারিস্টার মাহবুব ভাই, তারপরে হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি উবায়েদ স্যার, তাদের সাথে তিনি সরাসরি কন্ট্যাক্ট করে দিলেন এবং আমাদেরকে বললেন যে যোগাযোগ করার জন্য। তো আমি যখন তাদেরকে কল দিয়েছি, তারা আমার কলের আগেই তারা বলছিল যে আমি তোমাকেই কল দিচ্ছিলাম, ব্যারিস্টার কায়সার কামাল বলছিলাম তোমাকেই কল দিয়েছিলাম, আমার সাথে কথা হয়েছে, তোমরা কোনো চিন্তা করো না, সকল বিএনপি পন্থী আইনজীবী সবাই থাকবে, আমরা একটা বড় মুভমেন্ট হাইকোর্টের সম্মুখে দেখাতে পারি। এবং সেদিন শুধুমাত্র দেশীয় মিডিয়া নয়, আন্তর্জাতিক মিডিয়া তো এটা ফলো করে প্রচার হয় যে শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবীদের উপর হামলা চালানো হয়েছে। এবং সেদিন আমাদের একজন ছাত্রনেতা রয়েছে আরিফুল ইসলাম, সহসভাপতি আরিফ, ওকেও মুখ চেপে ধরা হয় ছাত্রদলের সহসভাপতিকে। এগুলো ছবি বেশ ভাইরাল হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় পর, গ্যাপের পর আবার উজ্জীবিত হয়ে উঠি ছাত্র জনতা, এবং সেই মোতাবেক পুরো দেশের যে চাহিদা ছিল 1 দফা, সেই 1 দফায় আমরা চলে যাই। সেই মোতাবেক আমরা হাজার হাজার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, বিএনপি নেতাকর্মীরা সেদিন 1 দফা দাবির ঘোষণার দাবিতে আমরা শহীদ মিনারের অবস্থান নিয়েছিলাম। কর্মসূচি সফল করে আমরা মিছিল সহকারে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আমি বিদায় নিই। 17, 18, 19 জুলাই যাত্রাবাড়িতে অভূতপূর্ব প্রতিরোধ হয়েছিল। লাখো ছাত্র জনতার সাথে, লাখো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে
আমাদের ছাত্র দলেরও অসংখ্য নেতাকর্মী সমর্থক সেদিন এই যাত্রাবাড়িতে প্রতিরোধে সামিল হয়েছিল। তাদের সাথে আমিও ছিলাম এবং আমিও আমার ছাত্র দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারাই ওখানে যেতে পেরেছে, আমরা এক যুগে 18, 19, 20 মোটামুটি সর্বোচ্চ উপস্থিতি আমি নিশ্চিত করেছি। আমাদের অবস্থান লক্ষ্য করে গুলি চালানো হয়। তো পরবর্তীতে স্বাভাবিকভাবে অনেকে আহত হয়, অনেকে গুলিবিদ্ধ হয় এবং আমরা সবাই পুরোপুরি মাঠ মানে রাস্তা পুরোপুরি খালি হয়ে যায়। আমরা সবাই সেই উপর থেকে, ওটা কিন্তু নিচু জায়গা, কিন্তু নিচে, হ্যাঁ, সেখান থেকে আমরা সবাই নিচে ঝাঁপ দিই। তো যা হোক, তারপর যখন ঝাঁপ দিই তখন এই আমার হাতের এই পাশটুকু, আমার এই যে 2 পা, এই পুরোটা দেখে ক্ষতবিক্ষত, অনবরত রক্ত ঝরছে। তো এই রাস্তা থেকে যাত্রাবাড়ির মোড় পর্যন্ত মোটামুটি অধিকাংশ জায়গাটুকুই আইন শৃঙ্খলা রক্ষাকারী নিয়ে নিয়েছে। তারা সমস্ত ফোর্স নিয়ে নিয়েছে। এটা তো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটা রোড, আরেকটা আছে যাত্রাবাড়ি থেকে ঢাকা সিলেট অভিমুখে, ওইটা কিন্তু আবারও ওই রাত অবধি ছাত্র জনতা দখলে ছিল। আর এটুকু পুলিশ নিয়ে নিলেও ওই পাশটুকু ছাত্র জনতা দখলে ছিল। পুরো আন্দোলন জুড়ে কোন মুহূর্তটা আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে, যে আপনি হয়তো খুব মানে একটা ভীতিকর পরিবেশ অথবা আপনাকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শ্রেষ্ঠ সময় বলেন, মানে মুহূর্ত বলেন, সেটি প্রথমত হলো 20 জুলাই 2024, যেদিন আমাদের অবস্থানকে লক্ষ্য করে গুলি করা হয় এবং আমি ক্ষতবিক্ষত হলাম। বাট আল্লাহর রহমতে আমি বেঁচে রয়েছি। আমার অসংখ্য সহযোদ্ধা যারা হয়তোবা মানে বেঁচে নাও ফিরতে পারতো, তাদেরও অনেকেই রক্তাক্ত হয়েছে, বাট বেঁচে রয়েছে। আরেকটি মুহূর্ত যদি আপনি বলেন, সেটি আমি সবচেয়ে যে আমাদের সফলতার দিক, যে 4 আগস্ট 2024 যেদিন খুনি হাসিনা ঘোষণা দিয়ে পুরো বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছিল, সন্ত্রাসী মানে যত ধরনের দেশীয় বিদেশি অস্ত্র রয়েছে সব ধরনের অস্ত্র নিয়ে 4 আগস্ট 2024 মাঠে নেমেছিল। আওয়ামী লীগের অবৈধ এমপি নেতৃত্বে, ছাত্রলীগের শীর্ষ নেতাদের নেতৃত্বে এবং দক্ষিণবঙ্গের যেসব সন্ত্রাসী আছে সব এখানে এসে জড়ো করছে, যে আজকে তারা যাত্রাবাড়ি স্পটটা তারা নেবে। হ্যাঁ, যখন দুপুর 12টা তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের আজকে যাত্রাবাড়িতে ছাত্রদলের নেতৃত্বে ইনশাআল্লাহ করতে হবে। আপনি দেখবেন সেখানে একটা মিছিলের ভিডিও রয়েছে। সেই যে মিছিলটা ধনিয়া কলেজের সামনে থেকে শুরু করেছিলাম, সেখানে আপনি কয়েক শত ছাত্রদলের নেতাকর্মী শুধু ছিল, সমর্থকরা ছিল, অল্প কিছু ছাত্র জনতা ছিল। কিন্তু যখন আমি মিছিল টান দিলাম এবং স্লোগান, আমি অধিকাংশ সময় স্লোগান আমি ধরেছি, এবং যখন স্লোগান দিয়ে আসছি তখন পেছনে ফিরে তাকাই সংখ্যা 5-10 গুণ হয়ে গেছে, অর্থাৎ হাজার হাজার মানুষ আমাদের মিছিলে সামিল হয়েছে। সেই মিছিল নিয়েই আমরা সরাসরি একদম নন স্টপ এসে যাত্রাবাড়ির মোড়ে আওয়ামী লীগের উপর হামলা চালানো হয় এবং এরা ছিন্ন ভিন্ন হয়ে যায়। তারা এখান থেকে দুলাইপাড় মোড়ে গিয়ে অবস্থান নেয়, গলি গিয়ে গুলি চালায়। তো আমরা তৎক্ষণাৎ ছাত্র জনতার এবং কর্মী মাদ্রাসা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা যাত্রাবাড়ির মোড়টা আমরা দখল করি এবং আপনি দেখবেন সেখানে আমরা ছাত্রদের অসংখ্য নেতাকর্মী, সেখান থেকে আমরা দুপুরে নামাজ অনেকেই পড়েছে যাত্রাবাড়ি থানার সামনে, এবং আমি থানায় যেন আক্রমণ না হয় তৎকালীন সময় আমি সেজন্য ওখানে ব্যারিকেড তৈরি করেছিলাম। তা আমি বিকাল পর্যন্ত থেকে আবার ড্যামরা লবণগুলিতে, যেহেতু এইটুকু পুরাটা রুট আমাদের দখলে, তখন বাসায় যেতে আর খুব বেশি প্রবলেম হয়নি। বাসায় গিয়ে আমি আবার পরের যে কর্মসূচি, যে 5 আগস্ট যে গণভবন ঘেরাও যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা সমন্বয় করি এবং এক দফা দাবির চূড়ান্ত পতনের যে আন্দোলন যেদিন, সেই কর্মসূচি ঘোষণার লগ্নে আমরা ভূমিকা পালন করি। ফেসিবাদী আন্দোলন তো দীর্ঘদিন থেকে হচ্ছে, তো এই সময়টাতে আমরা দেখেছি যে নানানভাবেই শেখ হাসিনা বারবার সে রিকভার করে গেছে, আন্দোলনগুলো দমন করেছে। তো এই আন্দোলনটা তো একসময় অনেকেই মনে করছিল হয়তো শেখ হাসিনা এটাকে দমন করে ফেলবে। কখন মনে হয়েছিল যে শেখ হাসিনার এবার আর রক্ষা নেই? তো আমরা 1 মিনিটের জন্য আমরা মনোবল হারাইনি। আপনি যেটা বলেছেন যে 20-21 জুলাইয়ের পর যখন সমন্বয়কদের গ্রেপ্তার করা হলো, পরের যারা রয়েছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে আবার একটা পরিস্থিতি ক্রিয়েট হলো, তাহলে সেই সময় আমাদের মনোবলটা কেমন ছিল? আমি তো আগেই বলেছি, সে সময় আমাদের মনোবল পেতাম আমাদের তৎকালীন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট থেকে। তিনি শুধুমাত্র স্টেটমেন্ট নয়, আমাদের সাথে রেগুলার যোগাযোগ করে তিনি আশ্বস্ত করতেন, এই খুনি হাসিনা থাকার আর কোনো প্রয়োজন নেই, তোমরা ধাক্কা দিয়েছো, আরেকটু ধাক্কা দাও, আরেকটু, এই শেষ পর্যায়ে চলে এসেছে, তোমরা এই প্রোগ্রামটা সফল করো। তো স্বাভাবিকভাবেই 21 জুলাই থেকে 30 জুলাই এই সময়ে আমরা রাজপথে দৃশ্যমান কোনো কর্মসূচি সফল করতে না পারার এটা হতাশা তো অবশ্যই ছিল, এবং আমাদের মনেও হতাশা ভর করেছিল যে কোনোভাবেই রিকভারি করে কিনা, কারণ খুনি হাসিনা তখন সব মেনে নিচ্ছে,
ইনক্লুডিং সে মানে সরিও বলছে যে হত্যা এবং বিচার হবে, এই টাইপ মানে ওর ক্ষমতায় থাকার জন্যে, এই ফেসিস্ট খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্যে যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা তখন নমনীয় হওয়া উচিত, অভিনয় করা উচিত, সবই কিন্তু করছিল আর কি। হ্যাঁ, তো যাই হোক, সে সময় স্বাভাবিকভাবেই আমাদের তো মনেও হয়েছে যে রিকভারি করতে পারে কিনা, কিন্তু আমরা মনোবল অবিচল ছিলাম, আমরা কখনোই মনোবল হারাইনি, আমরা আমাদের কখনো পথভ্রষ্ট হয়নি, আমরা আমাদের লক্ষ্যে অবিচল ছিলাম। বিদায় ছাত্রদল, নেতা কর্মী, সমর্থকরা তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমরা ভূমিকা পালন করেছি। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এতক্ষণ আমরা কথা বলছিলাম জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঙ্গে। ভালো থাকুন, এনটিভির সঙ্গেই থাকুন।